মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন, এখানে আপনারা কি কি কভার করবেন সেটা ফার্স্টে আমি একটু বলি। আপনারা হচ্ছে যে ট্রান্সমিশন সিস্টেমটা, বাংলাদেশের ট্রান্সমিশন সিস্টেমে আপনারা দেখেন যে যখন হচ্ছে আপনারা বাইরের রাস্তায় বের হবেন, টাওয়ার থাকে, খুঁটি থাকে, পোল থাকে, তারপর হচ্ছে এই যে টাওয়ার পোল খুঁটিগুলা এগুলো কি জন্য দেওয়া হয় আসলে? এটা হচ্ছে ওই যে লাইনটা কন্ডাক্টর সেটাকে সাপোর্ট করার জন্য, তাই না? সেটাকে হচ্ছে যে সাপোর্ট করার জন্য। তারপরে আমি হচ্ছে একটা বেসিক একেবারে একটু ধারণা দিই যেখান থেকে আমি লেকচারটা স্টার্ট করতে পারবো। ধরেন এটা হচ্ছে আমাদের একটা টাওয়ার, এই টাওয়ারটা ধরেন আমি এখানে একটা এটার নাম আপনাদের টাওয়ার বোঝার জন্য আর কি, আর এটার নাম হচ্ছে ক্রস আর্ম। এখানে এই যে ডিস্ক কিছু জিনিস দিচ্ছি, এটাকে দেন আপনার ইনসুলেটর, আর ইনসুলেটর থেকে এখানে আমরা কন্ডাক্টর লাইনটা দিচ্ছি, ইনসুলেটর থেকে কন্ডাক্টর লাইনটা ঝুলে নেক্সট একটা টাওয়ারের ক্রস আর্ম থেকে যে ইনসুলেটর ডিস্কগুলো আসবে সেখানকার কন্ডাক্টর পয়েন্টে গিয়ে কানেক্ট হবে এবং এভাবে আপনার রিংটা তৈরি হবে। সো মেকানিক্যাল ডিজাইন ও ওভারহেড লাইনের মধ্যে আমরা টাওয়ারটা, তারপর হচ্ছে যে ক্রস আর্মটা, ইনসুলেটরটা, কন্ডাক্টরগুলা এগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আসেন এগুলো ইন্ট্রোডাকশনের কিছু নাই, আপনাদের মেইন কম্পোনেন্টস অফ ওভারহেড লাইনে আপনারা কি কি কভার করবেন মাত্র বললাম। কন্ডাক্টরটা, কন্ডাক্টর হচ্ছে যে ওয়্যারগুলা, কেবলগুলা, সেটাই হচ্ছে কন্ডাক্টরগুলা। সেই কন্ডাক্টরগুলা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নিয়ে জানতে হবে যে কোন কন্ডাক্টর কি কি ম্যাটেরিয়াল নিয়ে গঠিত, কি কি ম্যাটেরিয়াল হিসেবে আমরা ইউজ করতে পারি সেগুলো। সাপোর্ট, যেটা সাপোর্টটা হচ্ছে কোনটা? টাওয়ার পোল, এগুলো হচ্ছে সাপোর্ট। ইনসুলেটর কি? ইনসুলেটর হচ্ছে ওই যে ডিস্ক যেগুলো দেখালাম সেটা হচ্ছে ইনসুলেটর। হচ্ছে যে আপনাদের এই টাওয়ারটা হচ্ছে গ্রাউন্ডেড, তাই না? গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকে। সো এই টাওয়ারটায় যদি কোনো মানুষ বা কেউ টাচ করে তাহলে হচ্ছে শক খেতে পারে, ইলেকট্রিক শক খেতে পারে, এই জন্য ইনসুলেটর ইউজ করা হয়। ঠিক আছে। ক্রস আর্ম কোনটা? ক্রস আর্ম হচ্ছে আপনাদের যে ইনসুলেটরকে সাপোর্ট করা যায়, ইনসুলেটর এবং কন্ডাক্টর ওয়্যারগুলো, কেবলগুলো একে সাপোর্ট দেওয়ার জন্য ক্রস আর্মটা ব্যবহার করা হয়। মিসেলেনিয়াস আইটেম বলতে ওই যে অন্যান্য কি কি আইটেম আছে সেগুলো দেওয়া হয়েছে, এটা নিয়ে তেমন এখানে আলোচনা হবে না। কন্ডাক্টরে আসেন। কন্ডাক্টর একটা আপনার হচ্ছে ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের জন্য কন্ডাক্টর হতে হলে কিছু ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি দেখেন, একটা হচ্ছে হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, তার মানে হচ্ছে ইলেকট্রিসিটি যে আপনার ফ্লো করবে তার এই যে কন্ডাক্টর ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সটা কম হতে হবে, যেন ইলেকট্রিসিটি ভালো মতো কন্ডাক্ট করতে পারে। তারপর দেখেন যে সেকেন্ডটা কি, এগুলো কিন্তু মানে আমি কোশ্চেন করি এখান থেকে সাধারণত থিওরিটিক্যাল পোর্শন থেকেও কিছু কোশ্চেন আসে, তো এগুলো একটু মনোযোগিতা করবেন। হাই টেনসাইল এক্সটেন্ট ইন অর্ডার টু উইথস্ট্যান্ড মেকানিক্যাল স্ট্রেস। আচ্ছা, এই যে কন্ডাক্টরগুলো এটা তো ওপেন স্পেসের উন্মুক্ত, তাই না? এগুলো হচ্ছে ঝড় হবে, বৃষ্টি হবে, বাতাস হবে, ভূমিকম্প হবে, এই তারগুলো হচ্ছে আপনার দুলবে, সুইং করবে। এই যে সুইং টুইং করে কন্ডাক্টর ওয়্যার কেবল ছিঁড়ে টিড়ে যেন না যায়, এই জন্য হচ্ছে তাদের যে স্ট্রেংথটা থাকতে হবে তার নাম হচ্ছে এই যে হাই টেনসাইল স্ট্রেংথ। আচ্ছা, তারপর হচ্ছে যে লো কস্ট, এটা তো আপনারা জানেন যে যেহেতু যেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয় সেখান থেকে কনজিউমার ইউনিট আসা পর্যন্ত অনেক দূরত্ব কভার করতে হয়, এই জন্য লো কস্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে হবে, কারণ এটা লং ডিস্টেন্স কভার করতে হবে। তারপর দেখেন যে লো স্পেসিফিক গ্র্যাভিটি সো দ্যাট ওয়েট পার ইউনিট ভলিউম ইজ স্মল। যেহেতু একটা বিশাল ৭,০০০ লাইন আপনারা পেয়েছেন, ৭,০০০ লাইন ট্রান্সমিশন লাইন, এই ৭,০০০ লাইনের পুরো ভরটা অনেক বেশি না, পুরো ভরটা সব মিলায় অনেক বেশি না। সো এই যে কন্ডাক্টর ম্যাটেরিয়ালের এই যে আপনাদের ওয়েটটা একটু কম হতে হবে, যেন হচ্ছে ছিঁড়ে আবার না পড়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে কন্ডাক্টর ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে হবে সেটা। এরপরে আসেন যে কমনলি ইউজড কন্ডাক্টর ম্যাটেরিয়াল, এটা আপনারা সবাই জানেন। সবচেয়ে কমন কি বলেন তো?
কপার, তাই না? আর সবচেয়ে বেশি ইউজ হয় কি? অ্যালুমিনিয়াম ইউজ হয় সবচেয়ে বেশি। দুইটাই আর কি ট্রান্সমিশন দুইটাই। আচ্ছা, এখন দেখেন যে আমাদের কপারের কি কি বৈশিষ্ট্যের জন্য সেটাই ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা বেশি হয় সেটা একটু দেখেন। যে কপার ইজ অ্যান আইডিয়াল ম্যাটেরিয়াল ফর ওভারহেড লাইন ওয়িং টু ইটস হাই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। মানে হচ্ছে আপনাদের কন্ডাক্টর হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াটা দরকার সেটা তার আছে। ইট ইজ অলওয়েজ ইউজড দ্য হার্ড রান ফ্রম অ্যাজ স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। তারপরে দেখেন যে আর কি কি এর বৈশিষ্ট্য আছে, যে কপার হ্যাজ হাই কারেন্ট ডেন্সিটি, যেটা আপনারা হচ্ছে জানেন যে হাই কারেন্ট ডেন্সিটি ছাড়া কন্ডাক্টর হওয়া পসিবল না। আর হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ কপার পার ইউনিট ক্রস সেকশন এরিয়া ইজ কোয়াইট লার্জ। মানে হচ্ছে আপনার পার ইউনিট অফ ক্রস সেকশনাল এরিয়া কি জিনিস বলুন তো? আপনারা যদি একটা তারকে কেটে ফেলেন তাহলে হচ্ছে একটা টিউবের মতো ব্যাপার পাবেন না? সেই টিউবের মতো ব্যাপার থেকে পার ইউনিট এরিয়া নিয়ে ইলেকট্রন ফ্লো হওয়ার যে ফ্লোটা সেটা কপারের অনেক বেশি, বুঝা গেল? সো এটা কপারের মধ্যে আছে। এই যে দা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ পার ইউনিট অফ ক্রস সেকশনাল এরিয়া এক্স সেকশন মানে ক্রস সেকশনাল এরিয়া ইজ কোয়াইট লার্জ। মানে হচ্ছে কপার ওয়্যারের যেটা আপনার এরিয়াটা সেটা ফুলি মোটামুটি ইলেকট্রন পাস হওয়ার জন্য ব্যবহার হয়, মানে কোথাও রেজিস্ট্যান্স থাকে না বা এরকম একটা ব্যাপার। This leads to two advantages. Firstly, smaller cross-sectional area of conductor is required, and secondly, the area offered by the conductor to wind load is reduced. আচ্ছা, আপনারা বুঝতে পারলেন যে হচ্ছে যে ক্রস সেকশনাল ব্যাপারটা ওরা বলতে চাচ্ছে যে একটা ওয়্যারের মনে করেন ক্রস সেকশনাল এরিয়াটা বড় আর কি এরকম একটা, আর আমাদের কপারের ধরেন ক্রস সেকশনাল এরিয়াটা এরকম। এই ওয়্যারটার মধ্যে রেজিস্ট্যান্সটা যে পরিমাণ সেই পরিমাণ ইলেকট্রনটা এখানে পাস হতে পারে রেজিস্ট্যান্সের জন্য আর কি, অনুপ্রবেশের সাথে ধাক্কা খায়। কিন্তু কপারের মধ্যে মনে করেন এই তিনটা ইলেকট্রন এই ক্রস সেকশনাল এরিয়াতে পাস হতে পারে, কিন্তু কপারের মধ্যে ধরেন এই তিনটা ইলেকট্রন এই ক্রস সেকশনাল এরিয়াতে পাস হতে পারে। তাহলে কোনটা সুবিধা পাওয়া যাবে? আমাদের দুইটা সুবিধা পাওয়া যাবে। একটা হচ্ছে এই যে এই ওয়্যারটার জন্য যে যতটুকু পরিমাণ ম্যাটেরিয়াল দরকার ছিল কপারের ম্যাটেরিয়ালটা কিন্তু কমে আসতেছে, তাই না? ম্যাটেরিয়াল কম লাগছে। তারপর হচ্ছে এটার ওয়েট যেটা সেটাও কমে আসতেছে। সো আমাদের দুইটা অ্যাডভান্টেজ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। মানে অ্যালুমিনিয়ামের তুলনায় কপারে হচ্ছে সুবিধা বেশি। অ্যালুমিনিয়ামের তুলনায় কপারের সুবিধা এই দিক থেকে বেশি, কন্ডাক্টিভিটির দিক থেকে বেশি। আবার অ্যালুমিনিয়ামের অন্য ঝামেলা আছে। এই যে মোটাটার যে সিনারিও সেটা অ্যালুমিনিয়ামে দেখবে যে ক্রস সেকশনাল এরিয়াটা বাড়তেছে কিন্তু হচ্ছে আপনার ভিতরে রেজিস্ট্যান্স থাকার কারণে ইলেকট্রনটা ফ্লো হতে বাধা পাচ্ছে, কিন্তু এই জন্য হচ্ছে ট্রান্সমিশন লসটা বেশি হয় অ্যালুমিনিয়াম। কিন্তু অ্যালুমিনিয়াম আসবো তখন দেখবেন যে আর আমরা তো বৈদ্যুতিক লাইনে অ্যালুমিনিয়াম দেখি বেশি। হ্যাঁ, অ্যালুমিনিয়ামই দেখি বেশি, এই জন্যই বলবো বেশি ইউজ হয় হচ্ছে কপার হতো, কপারের হচ্ছে হাই কস্টের জন্য এখন অ্যালুমিনিয়ামের দিকে আসতেছে সব। আচ্ছা, এখন দেখেন যে আরেকটা কি বলছে এরা যে দিস মেটাল ইজ কোয়াইট হোমোজিনিয়াস, ডিউরেবল এন্ড হ্যাজ হাই স্ক্র্যাপ ভ্যালু। মানে হচ্ছে ওয়্যারটা কেবলটা নষ্ট হওয়ার পরও সেই কপারটাকে আপনি অন্য ম্যাটেরিয়ালে ইউজ করতে পারবেন। আচ্ছা, কপারের মোটামুটি এগুলোই সুবিধা, কিন্তু কপারের কি কস্ট বেশি, যেখানে বলছে যে however due to its higher cost and non-availability it is rarely used for this purpose nowadays. The trend is used to use aluminium in place of copper. And অ্যালুমিনিয়ামটা বেশি ইউজ হয় ওরা বলতেছে। এখন অ্যালুমিনিয়ামের সুবিধাগুলো ওরা বলবে যে প্রধান সুবিধাই হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে চিপ, সস্তা, তারপর হচ্ছে লাইট অ্যাজ কম্পেয়ার টু কপার, মানে কপারের থেকে সে হালকা। সো হচ্ছে যে একটা বড় ট্রান্সমিশন লাইন যখন বড় লেন্থ কভার করবে তখন হচ্ছে অ্যালুমিনিয়ামের ওজনটা কম হওয়ার কারণে সেটা হচ্ছে আপনার ওই মেকানিক্যাল স্ট্রেসটা অ্যালুমিনিয়ামের কম হবে আর কি। বাট ইট হ্যাজ স্মলার কন্ডাক্টিভিটি অ্যান্ড টেনসাইল স্ট্রেংথ। আরেকটা কি দেখলেন, কপারের থেকে এই যে ডিসঅ্যাডভান্টেজটা বলতেছে, কপারের থেকে কন্ডাক্টিভিটিটা কম এবং টেনসাইল স্ট্রেংথটাও কম।
দ্য রিলেটিভ কম্পারিজন অফ টু ম্যাটেরিয়ালস, আবার হচ্ছে কম্পারিজন ওরা বলতে যাচ্ছে, আমরা আরেকটু দেখি কি কি কম্পারিজন আছে। এটা হচ্ছে দ্য কন্ডাক্টিভিটি অফ অ্যালুমিনিয়াম ইজ 60% দ্যাট অফ কপার। যেটা এই ওয়্যার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একই ক্রস সেকশনাল এরিয়ার যদি অ্যালুমিনিয়াম এবং কপার ওয়্যার আমরা ব্যবহার করি, দেখা যাবে যে অ্যালুমিনিয়ামের চেয়ে কপারে 40% বেশি ইলেকট্রিসিটি আপনারা পাস করতে পারতেছেন। বোঝা গেল? একই ক্রস সেকশনাল এরিয়ার অ্যালুমিনিয়াম আর কপার ওয়্যার যদি আপনারা ব্যবহার করেন। দ্য স্মলার কন্ডাক্টিভিটি অফ অ্যালুমিনিয়াম মিনস for any particular transmission efficiency, cross-sectional area of conductor must be larger in aluminium than in copper. তার মানে এটা কি বলতে চাচ্ছে বলুন তো, যে ওই যে একই পরিমাণ ইলেকট্রিসিটি পাস করার জন্য বেশি অ্যালুমিনিয়াম ওয়্যারের দরকার হবে। সো হচ্ছে ওই দিক থেকে আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আপনার আসবে। For the same resistance, the diameter of aluminium conductor is 1.26 times of the diameter of copper conductor. তার মানে কি, যে একই বিদ্যুৎ প্রবাহিত করার জন্য কপারের থেকে অ্যালুমিনিয়ামের আপনার ব্যাসার্ধটা বেশি হতে হবে। কত গুণ বেশি? যে 1.26 টাইমস বেশি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে আর কি কি এরা বলতেছে, যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ অ্যালুমিনিয়াম ইজ লোয়ার দ্যান কপার। দেখেন যে 1 সেন্টিমিটার কিউবে অ্যালুমিনিয়ামের ওজন হচ্ছে 2.71 গ্রাম, কিন্তু কপারের ওজন হচ্ছে 8.9 গ্রাম। সো অনেক বেশি, কিন্তু মোটামুটি কত 3 গুণের মতো বেশি অ্যালুমিনিয়ামের চেয়ে কপার হালকা আর কি না, কি বলবো, অ্যালুমিনিয়াম হালকা বেশি। Therefore, an aluminum conductor has almost 1/2 the weight of equivalent copper conductor. আচ্ছা, for this reason the support structures for aluminum need not be made so strong as that of copper conductor. এই তো আপনাদের হচ্ছে এই যে সাপোর্টগুলো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অতটা শক্তিশালী না হলেও হবে, এটা বলতেছে। তারপর দেখেন যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বিং লাইট ইজ লায়াবল টু গ্রেটার সুইংস, হেন্স লার্জার ক্রস আর্মস আর রিকোয়ার্ড। আচ্ছা, হালকা হওয়ার কারণে বাতাসে এরা আবার দৌড় খাবে বেশি, সুইংটা খাবে বেশি, এটা আবার একটা প্রবলেম ফেস করবে অ্যালুমিনিয়ামটা। তারপর হচ্ছে দেখেন কি আছে, ডিউ টু লোয়ার টেনসাইল স্ট্রেংথ অ্যান্ড হায়ার কোএফিসিয়েন্ট অফ linear expansion of aluminum, the sag is greater in aluminum conductor. আচ্ছা, এটা কি বলতেছে দেখেন যে লোয়ার টেনসাইল স্ট্রেংথটা মানে কি বলেন তো, একটা জিনিস আপনার টেনসাইল স্ট্রেংথ কম হওয়ার মানে একটু আগে বলছিলাম যে মেকানিক্যাল স্ট্রেংথটা তার কম, তাই না? মানে হচ্ছে সে বেঁকে যেতে পারে দ্রুত, সে হচ্ছে তার মধ্যে কার্ভ চলে আসতে পারে, ঝুলে যেতে পারে, সাইকেল কথা বলছে, সাইকেল এক একটা মানে খুবই থেকে আরেকটা খুবই পর্যন্ত ঝুলে যেতে পারে, সাইকেল সিস্টেম। সো এই যে আপনাদের অ্যালুমিনিয়ামের জন্য স্যাগটা বেশি তৈরি হবে, তাই না? এটা এরা বলছে যে দ্য স্যাগ ইজ গ্রেটার ইন অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, যেহেতু মেকানিক্যাল স্ট্রেংথটা এর কম। আচ্ছা, এগুলো তাহলে এই আপনার কপার আর অ্যালুমিনিয়ামের মধ্যে মোটামুটি একটা পার্থক্য দেখলেন। দুইটারই কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা এই জন্য অ্যালুমিনিয়ামটা সস্তা হওয়ার কারণে অ্যালুমিনিয়ামটা এখন বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা দেখেন যে স্টিল কোর্ড অ্যালুমিনিয়াম, এটা কি? এটা হচ্ছে যে আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন, মাঝখানে একটা ইয়া থেকে মানে সাপোর্টিভ একটা কেবল থাকে, সেটা হচ্ছে স্টিল, আর এই চারপাশে হচ্ছে অ্যালুমিনিয়ামের কেবল থাকে। এই যে স্টিলটা, এটা কিন্তু জাস্ট ওই অ্যালুমিনিয়ামগুলোকে একসাথে সাপোর্ট দিয়ে রাখার জন্য। আপনার ইলেকট্রিসিটিটা কিন্তু পাস হবে এই যে অ্যালুমিনিয়াম ওয়্যারগুলো দিয়ে, স্টিলটা শুধু সাপোর্টে কাজ করবে। আপনারা তো জানেন স্ট্যান্ডার্ড কন্ডাক্টর বলতে আপনারা বুঝেন না, স্ট্যান্ডার্ড কন্ডাক্টর, এটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। দেখেন প্যাঁচা দেয় না, যে হচ্ছে ওয়্যারগুলো একটা সাথে টুইস্ট করা থাকে, সেটা হচ্ছে এই যে স্টিল কোর্ড অ্যালুমিনিয়াম কন্ডাক্টর। সেটা একটু আসেন দেখি। ডিউ টু লোয়েস্ট টেনসাইল স্ট্রেংথ, এটা হচ্ছে আপনার ওই যে অ্যালুমিনিয়ামের যে স্ট্রেংথটা, টেনসাইল স্ট্রেংথটা কম, সেটাকে বৃদ্ধি করার জন্য aluminum conductors produce greater sag. This prohibits their use for longer span. এই যে sag বেশি হওয়ার কারণে বেশি দূরত্বে এটা ব্যবহার করা একটু সমস্যা হয়ে যায়, and makes them unsuitable for long distance transmission. In order to increase this tensile strength, mechanical strength টা বাড়ানোর জন্য aluminum conductor is reinforced with a core of galvanized steel wire, যেটা হচ্ছে এটা এই জিনিসটা।
the composite conductor thus obtained is known as steel core aluminum and is abbreviated as ACSR. এটাই আপনারা বেশি known নামে পরিচিত ACSR, এটা আপনারা শুনে থাকবেন যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিএনফোর্সড। আচ্ছা, এরপরে দেখেন যে একটু এদিকে আসি যে 1:6 বলতে বোঝাচ্ছে যে এখানে একটা স্টিলের যদি আপনি সাপোর্ট ব্যবহার করেন চারপাশে 6টা অ্যালুমিনিয়াম এর ক্যাবল থাকবে, আর 1:4 ও ব্যবহার করতে পারেন আপনারা, সেক্ষেত্রে হচ্ছে এরিয়াটা 1:6 এর চেয়ে কমে আসবে, যেখানে যেটা দরকার সেটা ইউজ করা হবে। স্টিল কোড অ্যালুমিনিয়ামটা এখানে গেল, আর কি কি আছে দেখি। আচ্ছা, এটা সুবিধাটা আছে দুইটা, এটা একটু আপনারা দেখে নেবেন, এটা একই কথা বারবার বলার আসলে দরকার নাই। আর আছে গ্যালভানাইজড স্টিল। গ্যালভানাইজড স্টিলের হচ্ছে কি জন্য ব্যবহার করা হয়? স্টিল হ্যাজ হাই টেনসাইল স্ট্রেংথ। মেকানিক্যাল স্ট্রেংথটা যার যত বেশি হবে কন্ডাক্টর ট্রান্সমিশন লাইনের জন্য তত সুবিধা, এই জন্য স্টিলের হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথটা বা টেনসাইল স্ট্রেংথটা বেশি হয়। কিন্তু অসুবিধাটা কোথায়? গ্যালভানাইজড স্টিলে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স একটু বেশি থাকে, তার মানে হচ্ছে ট্রান্সমিশন লাইনের লসটা বেশি হবে। এই জন্য গ্যালভানাইজড স্টিলটা টেনসাইল স্ট্রেংথ যেখানে দরকার সেখানে ব্যবহার করা হয়, কিন্তু হচ্ছে একটু লসও হবে, সেটা খেয়াল রাখতে হবে, ট্রান্সমিশন লাইনের লস হবে। সো এরপরে হচ্ছে যে ক্যাডমিয়াম কপারটা কত পার্সেন্ট ক্যাডমিয়াম কত পার্সেন্ট কপার দিয়ে ওয়্যার তৈরি করা হবে, এটা একটু আপনারা দেখে নিতে পারেন। কিন্তু আপনারা প্রথম তিনটাই দেখবেন বেশি ভালো করে, কপার, অ্যালুমিনিয়াম আর ACS, এই তিনটা ভালো মতো দেখবেন। আর নির্দিষ্ট কোনো কপার কি ইউজ হয় না, প্রত্যেকটাই কম 2% 3% বলে একসাথে? না, এটা হচ্ছে যে ক্যাডমিয়াম কপারের জন্য। এখানে ক্যাডমিয়াম একটা নির্দেশ দেয়া আছে কত পার্সেন্ট, 2% ক্যাডমিয়াম, তারপর হচ্ছে 50% কপার, এরকম একটা রেশিও থাকে এটা। এরপরে আসলে দেখেন যে এই আপনাদের সাপোর্টের এখন কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। সাপোর্টের জন্য অবশ্যই আপনাদের মেকানিক্যাল স্ট্রেংথটা বেশি হতে হবে কন্ডাক্টরের লোডটাকে ক্যারি করার জন্য, এবং হচ্ছে বাতাস টাতাস ঝড় বৃষ্টির সময় এই মেকানিক্যাল স্ট্রেসগুলোকে সহ্য করার মতো তার থাকতে হবে। লাইট ইন ওয়েট উইদাউট দ্য লস অফ মেকানিক্যাল স্ট্রেংথ, একই সাথে হচ্ছে আবার লাইট ওয়েটও হতে হবে সাপোর্টগুলো। তারপরে হচ্ছে যে কস্টটা তো চিপ হইতেই হবে, তারপর হচ্ছে লম্বার লাইফ থাকতে হবে, এগুলো একেবারে কমন সেন্স, এটা বলার মতো কিছু নাই। আর হচ্ছে মেনটেন্যান্সের জন্য ইজি অ্যাক্সেসিবল হতে হবে। তারপরে দেখেন যে এখানে কি কি কন্ডাক্টর লাইন সাপোর্ট আমরা ইউজ করি, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, আপনারা শুধু হচ্ছে নামটা জেনে রাখবেন। উডেন পোলগুলো আপনারা দেখেন মাঝে মাঝে এখানে ওখানে, গ্রামের দিকে অনেক কমে গেছে, গ্রামের দিকে তারপর হচ্ছে স্টিল পোল আছে, তো RCC পোল, স্টিল টাওয়ারটাই হচ্ছে যেটা আপনাদের লং ট্রান্সমিশন লাইনে ইউজ করা হয়, সেটা হচ্ছে বেশি ইউজ করা হয়। আর এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে একটু দেখে রাখবেন, এটা থেকে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই সাপোর্ট থেকে আপনাদের দেখানোর মতো, শুধু নামগুলো জেনে রাখবেন। ঠিক আছে, এরপরে আসেন ইনসুলেটরটা ইম্পর্টেন্ট, ইনসুলেটরটা আমরা বেশ কিছুক্ষণ এখানে টাইম দেবো। আচ্ছা, ইনসুলেটরের মধ্যে প্রথমেই আসেন যে আমি যে একটা ছবি দেখালাম, এর মধ্যে ইনসুলেটর কোনটা বলেন তো? এই ছবির মধ্যে এগুলো না, এই গোলটা, এই জিনিসটা এটা হচ্ছে এই জিনিসটা কি, গোলটা কন্ডাক্টর, গোলটা হচ্ছে কন্ডাক্টর, এটা হচ্ছে আপনাদের এই যে ইনসুলেটর, এটা হচ্ছে টাওয়ার। এটারও কিছু বৈশিষ্ট্য আসেন দেখি কি কি আছে বৈশিষ্ট্য এখানে। এখানে হচ্ছে যে হাই মেকানিক্যাল স্ট্রেংথ টু উইথস্ট্যান্ড কন্ডাক্টর লোড অ্যান্ড উইন্ড লোড। কন্ডাক্টরটা প্রসারণ হয়ে কিন্তু ইন্ডাক্টর মানে পুরো ঘরটা কিন্তু ইয়াকেই ক্যারি করতে হয়। কন্ডাক্টর প্রথমে এই যে এখানে প্রসারণের পরে হচ্ছে এই ইনসুলেটরগুলা, তারপর হচ্ছে এখানে কন্ডাক্টর কেবলটা। সো এই কন্ডাক্টরের কেবলটা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে পুরোটাই হইতেছে ইনসুলেটরটাই ক্যারি করে, প্রসারণ হয়েই আসে কিন্তু ইনসুলেটরটাও ক্যারি করার সক্ষমতা থাকতে হবে। এই জন্য এরো মেকানিক্যাল স্ট্রেংথটা হাই হতে হবে। তারপর হচ্ছে হাই ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স অফ ইনসুলেটর ম্যাটেরিয়াল ইন অর্ডার টু অ্যাভয়েড লিকেজ অফ কারেন্ট টু দ্য আর্থ। তারপর দেখেন যে এখানে ইনসুলেটরটা দেওয়া হয় কি জন্য, যেন হচ্ছে লিকেজ কারেন্টটা না থাকে, যেন লিকেজ কারেন্টটা এই টাওয়ার হয়ে গ্রাউন্ডেড হয়ে না যায়। এই যে এখানে একটা মানুষ এখানে হেলান দিয়ে দাঁড়ালো বা টাচ করলো, এই মানুষটা এবং হচ্ছে এই যে গোল এটা দিয়ে থাকে, এই গোল
মধ্যে বাধা হচ্ছে একমাত্র ইনসুলেটরটা। সো এই ইনসুলেটরটা ইনসুলেশন প্রপার্টি অবশ্যই ভালো হতে হবে, তা না হলে কোনো কারণে যদি এই যে কন্ডাক্টর থেকে এই যে এই ক্রস আর্ম পর্যন্ত শর্ট হয়ে যায়, সো পুরো ভোল্টেজটা গ্রাউন্ডেড হয়ে যাবে। সো সেখানে ইনসুলেশনটা কত গুরুত্বপূর্ণ। মানে সব খাওয়ার থেকে বৈদ্যুতিক লসটা বেশি হবে। হ্যাঁ, বৈদ্যুতিক লসও হবে, বৈদ্যুতিক লস হবে এবং শকও তো খাবে, তাই না? শকও তো খেতে যাবে। তারপর দেখেন যে হাই রিলেটিভ পারমিটিভিটি অফ ইনসুলেটর ম্যাটেরিয়াল ইন অর্ডার দ্যাট ডাইইলেকট্রিক স্ট্রেংথ ইজ হাই। আপনারা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ডাইইলেকট্রিক স্ট্রেংথ কথাটা শুনে থাকেন। ডাইইলেকট্রিক স্ট্রেংথটা হচ্ছে একটা ইনসুলেটরের ইনসুলেশন প্রপার্টি কতটা স্ট্রেংথ কতটা বেশি, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেংথ, এই টার্মটা দিয়ে ইউজ করা হয়। আচ্ছা, এরপরে দেখেন যে দ্য ইনসুলেটর ম্যাটেরিয়াল শুড বি নন পোরাস। নন পোরাস মানে হচ্ছে যে এটার মধ্যে পিওর থাকতে হবে। যে ইনসুলেটরটা আপনি যে ম্যাটেরিয়াল দিয়ে ইউজ করবেন, যেমন পোর্সেলিন দিয়ে যদি বানান ইনসুলেটরটা বা যে জিনিস দিয়ে বানান, সেটা হচ্ছে ওই পোর্সেলিন ম্যাটেরিয়ালটা হচ্ছে ইমপিউরিটি থেকে মুক্ত থাকতে হবে বা হচ্ছে ভেজাল থাকতে হবে, এটা এখানে বলছে। তারপর হচ্ছে যে হাই রেশিও অফ পাংচার স্ট্রেংথ টু ফ্ল্যাশ ওভার। পাংচার স্ট্রেংথ বলতে বোঝাচ্ছে আপনার ওই ডাইইলেকট্রিক স্ট্রেংথটা ক্যারি করার জন্য যেই স্ট্রেংথটা দরকার সেটা হচ্ছে পাংচার স্ট্রেংথ। ফ্ল্যাশ ওভার মানে হচ্ছে ইনসুলেশন যে নষ্ট হয়ে যাওয়া, সেটা হচ্ছে ফ্ল্যাশ ওভার। এখন হচ্ছে এই দুটাকে যদি ভাগ করেন, পাংচার স্ট্রেংথ দিয়ে ফ্ল্যাশ ওভারটা ভাগ করেন, তাহলে এই ভাগফলটা যত বেশি হবে তত হচ্ছে একটা ইনসুলেটরের জন্য তত ভালো, তাই না? আর হচ্ছে স্ট্রেংথটা যত বাড়বে উপরে তত হচ্ছে এই ইনসুলেশন প্রপার্টিটা বেশি দিবে। আচ্ছা, এখন দেখেন যে ইনসুলেশন জন্য আপনার ম্যাটেরিয়ালগুলো কি ইউজ করা হয়। পোর্সেলিন থাকে, গ্লাস থাকে, স্টিয়ার টাইপ থাকে, এগুলো ইউজ করা হয়, কিন্তু পোর্সেলিনটা সবচেয়ে বেশি দেখেন আপনার আশেপাশে। এবার পোর্সেলিন হচ্ছে কিভাবে তৈরি প্রস্তুত করা হয় তারও একটা ব্যাপার বলছে না। ফায়ারিং এট হাই টেম্পারেচার উইথ মিক্সচার অফ কাউলিন, তারপর হচ্ছে ফেলসপা কোয়ার্টস। এগুলো আপনার সার্চ দিয়ে যদি ইন্টারেস্ট থাকে যে মেকানিক্যালি কি কি থাকে। কোয়ার্টস মানে হচ্ছে মেনলি বালু, তাই না? সিলিকন, যেটা সিলিকা বালু, কোয়ার্টস। অনেক সময় দেখি যে আপনার আইসোলেটর ছোট বড় থাকে, তো সেটা কি লোডের উপরে ডিপেন্ড করে দেওয়া হয়? আইসোলেটর ছোট বড় থাকে কি জন্য? আইসোলেটর তো হচ্ছে আপনার একটা সুইচের, হ্যাঁ, ডিসকানেক্টিং সুইচ। সো এই ডিসকানেক্টিং সুইচটা আপনি তো মানে ছোট বড় করে, হ্যাঁ ঠিক আছে, ছোট আপনি যদি ছোট রাখেন বা বড় রাখেন, সেই ক্ষেত্রে হচ্ছে আর্ক যে ক্রিয়েট হয়, আইসোলেটর খুলে গেলে দেখবেন যে একটা ইলেকট্রিক আর্ক ক্রিয়েট হয়। আর্কটার মানে লেন্থটা, ডিস্টেন্সটা, এটা বাড়ানো কমানোর উপরে কিন্তু আপনার মানে বেশ কিছু ফ্যাক্টর নির্ভর করে। সো এই আইসোলেটরটা ছোট বড় রাখার গ্যাপটা অনেক কিছু নির্ভর করে। এরপর দেখেন যে কি আছে, যে টাইপ অফ ইনসুলেটর। প্রথমে দেখেন যে কি টাইপ আমরা দেখতেছি। প্রথম হচ্ছে পিন টাইপ ইনসুলেটর। পিন টাইপ ইনসুলেটরের একটা ছবি এখানে দেখানো আছে, দেখেন এই যে এই পিন টাইপ ইনসুলেটরটা, এই যে চাকতির মতো পোর্শনগুলো, এগুলো হলো পোর্সেলিন ডিস্ক আর কি, পোর্সেলিন ডিস্ক। আর এই যে উপরে যে এই যে দেখেন এই ছবিটা ভালো দেখতে পাবেন, এখানে একটা খাজের মতো ব্যাপার আছে না, উপরে একটা পিনের মতো আছে না, আর এই মাঝখান থেকে আমাদের কন্ডাক্টরটা চলে গেছে, বুঝে গেছে? এখানে সেটাই দেখানো হয়েছে যে গ্রুপ ফর কন্ডাক্টর যার জন্য এখানে একটা খাজের মতো থাকে আর কি। পিন টাইপ ইনসুলেটরের ছবিটা দেখানো হয়েছে যে 8.5 এ। তারপর হচ্ছে as the name suggests, the p-type insulator is secured to the cross arm on the pole. Cross arm এর সাথে এই p-type insulatorটা কানেক্টেড থাকে, সেটা হচ্ছে there is a groove on the upper end of the insulator for housing the conductor. এই যে এখানে যে দেখানো হচ্ছে যে এই যে এখানে একটা খাঁজের মতো অংশ, সেটাই হচ্ছে গ্রুভ। এই যে এখানে বলা হয়েছে এখানে গ্রুভ ফর কন্ডাক্টর ওয়্যারটা যাওয়ার জন্য এখানে একটা গ্রুভ থাকে, সেটা এখানে হয়েছে। The conductor passes through this groove and is bound by the anode wire of the same material as the conductor. তারপর দেখেন যে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে 33 kV লাইন পর্যন্ত আমাদের p-type ইনসুলেটরটা ইউজ করা হয়। 33 kV এর উপরে p-type ইনসুলেটরটা হচ্ছে আনইকোনমিক্যাল হয়ে যায় এবং হচ্ছে বাল্কি, মানে হচ্ছে সাইজে বড় হয়ে যায়, যেটা
যেটা হচ্ছে অর্থনৈতিকভাবে লাভ। এখন বলেন দেখেন যে কজেস অফ ইনসুলেটর ফেইলার, ইনসুলেটর কি কি কারণে ফেল হতে পারে সেটা একটা দেখানো হয়েছে। দুইটা কারণ, একটা হচ্ছে মেকানিক্যাল স্ট্রেসের কারণে হতে পারে, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল স্ট্রেস। একটু ফোন সাইলেন্ট করুন। তারপরে দেখেন যে causes of insulator failure দেখেন আমরা আসি। Insulators are required to withstand both mechanical and electrical stresses. The latter type, later মানে পরবর্তী মানে হচ্ছে electrical stresses কথা বলতেছে। Electrical stresses is primarily due to the line voltage and may cause the breakdown of the insulator. The electrical breakdown of the insulator can occur either by flashover or puncture. Flashover আর punctureটা এই আপনার পরবর্তী এই যে চিত্রটার মধ্যে দেখানো হয়েছে। ফ্ল্যাশওভার বলতে আমরা বোঝাচ্ছে কন্ডাক্টরের এই যে কন্ডাক্টরের পরে এই জায়গাটা কি আছে বলতো, ক্রস আর্ম আছে না? জি। সো এই যে কন্ডাক্টর থেকে কোনো কারণে যদি আপনার এই যে এয়ারটা আয়নিত হয়ে আপনার লাভ দিয়ে ইলেকট্রনগুলা এই ক্রস আর্মে চলে আসে, তার মানে কি ইনসুলেশনের একটা ব্রেকডাউন হয়ে গেল না? ক্রস আর্মের সাথে কি টাওয়ার না কানেক্টেড না? সো এই যে আপনার ভোল্টেজটা গ্রাউন্ডেড হয়ে যাবে না? সো এই যে এই ব্যাপারটা ক্রস আর্ম থেকে একটা এয়ার মাঝখানে যে এয়ার গ্যাপটা ক্রস আর্ম এবং এই কন্ডাক্টরের মাঝে এই যে এয়ার গ্যাপটা কোনো কারণে বাতাসে আয়নিত হয়ে ইলেকট্রনগুলো লাভ দিয়ে যদি সেই ক্রস আর্মে চলে আসে, এটাকে বলা হয় হচ্ছে ফ্ল্যাশ ওভার। ফ্ল্যাশ ওভার এখানে দেখানো হয়েছে, এবং ফ্ল্যাশ ওভারটা হচ্ছে যে জায়গাটা সবচেয়ে শর্টেস্ট লেন্থ সেটা ফলো করবে। এখানে একটা দেখানো হয়েছে এ প্লাস বি প্লাস সি, যে এ প্লাস বি প্লাস সি এতটুকু জায়গা হচ্ছে শর্টেস্ট জায়গা। ফ্ল্যাশ ওভার হলে এই জায়গায় রাস্তাটুকু ফলো করে আসলে ইলেকট্রনটা। আর পাংচার হচ্ছে কন্ডাক্টর থেকে এই যে এই ক্রস আর্ম পর্যন্ত এই বাতাসটাকে আয়নিত করার পরিবর্তে কন্ডাক্টরের ইলেকট্রনগুলো যদি এই ভিতরের পোর্সেলিন ডিস্কের ভিতর দিয়ে ক্রস আর্মে চলে আসে, মানে ক্রস এই পোর্সেলিন ডিস্কগুলো বা ইনসুলেটরগুলো মেকানিক্যাল ইনসুলেশন প্রপার্টিটাকে ফুললি ড্যামেজ করে যদি কন্ডাক্টর থেকে ক্রস আর্মে চলে আসে, সেটাকে বলা হয় পাংচার। বুঝা গেছে? এই যে এখানে একটা ওয়ার্ড দেখতেছেন পাংচার। সো এই যে আপনাদের পাংচার আর ফ্ল্যাশ ওভার এই দুইটা কারণে হচ্ছে আপনাদের ইনসুলেশনটা ফেল হতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার, হচ্ছে একটা দ্রুত একটা